আমার শ্বশুর আমাকে দেখা মাত্রই দুধ পান করার জেদ করতেন। আমারও খুব ইচ্ছা ছিল যে আমি আমার শ্বশুরকে দুধ পান করাই। একদিন আমার স্বামী বাড়িতে ছিলেন না, তাই আমি রাতে জালিদার নাইটি পরে আমার স্বামীর স্মৃতিতে তৎপাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, আমার নাম পূজা, আর আমার স্বামীর নাম অবিনাশ। তবে সবাই তাকে ভালোবেসে অমিত বলে ডাকে। আমরা চণ্ডীগড়ের বাসিন্দা। আজ আমি আমার জীবনের এমন একটি গল্প বলতে যাচ্ছি, যা শুনলে তোমাদের হুঁশ উড়ে যাবে। আমার বিয়ে হয়েছিল মাত্র 5 দিন হয়েছে। আমার শ্বশুর আমাকে ডেকে ডাকলেন। আমার শ্বশুর বাড়িতে শুধু আমার শ্বশুরই থাকতেন। আমার স্বামী বিয়ের রাতেই আমাকে বিশেষভাবে বলেছিলেন যে আমার বাবা খুব রাগী। তার কোনো কথায় কখনো না বলবে না, নইলে তিনি রেগে পাগল হয়ে যান। আর আমি 3 দিন ধরে এটাই দেখছিলাম। যখনই তিনি আমার স্বামী অমিতকে একবার ডাকতেন, অমিতের মুখের রং উড়ে যেত। তার মনে হতো যেন ভয়ে কাঁপছে, আর তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যেত। আমার স্বামীর এই দুষ্টুমি দেখে আমার মনে শ্বশুরের প্রতি খুব সম্মান জন্মেছিল। রাগের মধ্যে তিনি সত্যিই ভয়ঙ্কর ছিলেন। চতুর্থ দিনের সকালে অমিত আমাকে বললেন, আজ আমরা বাইরে ঘুরতে যাব। আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু ঠিক তখনই আমার শ্বশুর অমিতকে ডাকলেন। তিনি তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেলেন। বাইরে থেকে আমি আমার শ্বশুরের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছিলেন, 3 দিন বিয়ের হইচই যে কেটে গেছে। তুমি কি বোঝো, তুমি ফ্যাক্টরিতে না থাকায় কত ক্ষতি হতে পারে? আর আজ আবার তুমি ছুটি নিয়ে বসে আছো। এখনই ফ্যাক্টরিতে যাও, শ্রমিকদের মাথার উপর দাঁড়াও যাতে তারা ঠিকমতো কাজ করে। তোমার বিয়ে আমি এজন্য করিনি যে তুমি ঘরে বসে তোমার বউয়ের সঙ্গে সময় কাটাও। আর তোমার বুকে বলো রান্নাঘরের দায়িত্ব সামলাক। এখানে আর কোনো মহিলা নেই যে তার নখরা সহ্য করবে। কি এ কথা শুনে আমার খুব রাগ হয়েছিল। বিয়ের মাত্র 3 দিন হয়েছে, আর আমিই তো নাস্তা বানিয়ে দিচ্ছিলাম। তবু আমার শ্বশুর আমার রান্নায় অনেক খুঁত ধরেছিলেন। কিন্তু অমিত আমাকে ভালোবাসা দিয়ে বোঝালেন, বাবার কথায় মন খারাপ করো না গি। 4 দিন ধরে আমি এই ভেবে উলঝেছিলাম যে শ্বশুরের মেজাজ এমন কেন। কিন্তু আজ তিনি যে হইচই করলেন, আমি তো ভয়ে কেঁপে গেলাম। অমিত যখন ঘরে ফিরলেন তার মুখ শুকিয়ে গিয়েছিল। তিনি বললেন, মাফ চাই, আমাকে যেতে হবে। আমি বললাম, কোনো ব্যাপার না, কাজ আগে। বাইরে আমরা পরে যাব। আমি কোনো আপত্তি করিনি। অমিত ফ্যাক্টরিতে চলে গেলেন। আমি রান্নাঘরে গিয়ে অনিচ্ছায় বাসন ধোয়া শুরু করলাম। বিয়ের চতুর্থ দিনেই আমাকে খাবার বানাতে হলো, আর বাড়ির সব কাজও আমাকেই করতে হলো। আমার শ্বশুর নিজে নিজেই ঝাড় দিয়েছিলেন, বলেছিলেন, যখন বউ এসেছে তখন সেই পরিষ্কার করবে। আমি পুরো বাড়ি পরিষ্কার করলাম। ক্লান্ত হয়ে যখন নিজের ঘরে বিশ্রাম করতে যাচ্ছিলাম, তখন শ্বশুর আমাকে ডাকলেন। তিনি নিজের ঘরে বসেছিলেন। আমি মাথায় ভালোভাবে ওড়না নিয়ে গেলাম, কিন্তু ওড়নাটা রেশমি ছিল। তাই তার ঘরে ঢুকে জিজ্ঞাসা করলাম, জি পাপাজি, কিছু লাগবে? তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখলেন। তারপর খুব অদ্ভুত ভঙ্গিতে শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বললেন, দুধ পান করব। এটা শুনে আমার প্রথমে ওড়নার কথা মনে পড়ল, কারণ আমার বুক থেকে ওড়না সরে গিয়েছিল। আমি তাড়াতাড়ি ওড়না ঠিক করে ঘর থেকে বেরিয়ে এলাম। আমার শ্বশুরের এই আচরণ আমার কাছে অদ্ভুত লাগল। শ্বশুর তো বাবার মতো হয়, আর বাবা কখনো মেয়েদের এভাবে মাথা থেকে পা পর্যন্ত দেখে না। আমি তৎক্ষণাৎ রান্নাঘরে গেলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধড়কাচ্ছিল। আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি ফ্রিজ খুলে দুধের গ্লাস ভরে ওড়না ভালোভাবে জড়িয়ে শ্বশুরের ঘরে গেলাম। সাইড টেবিলে দুধের গ্লাস রেখে দিলাম। আমি ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শ্বশুর বললেন, একটু আমার কাছে বসো, গল্প করি। এখন তো বাড়িতে তুমি ছাড়া আর কেউ নেই। আমি অনেক দিন ধরে একা ছিলাম, একা বসে বিরক্ত হয়ে যাই। এটা শুনে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। তার ঘরে শুধু একটা বিছানা আর আলমারি ছিল। বসার জন্য আলাদা কোনো চেয়ার ছিল না। তাই আমাকে বাধ্য হয়ে বিছানার কিনারায় বসতে হলো। তিনি এলোমেলো কথা বলতে লাগলেন। কিন্তু যেই তিনি দুধের গ্লাস মুখে দিলেন, তৎক্ষণাৎ সেটা সরিয়ে বললেন, এত ঠান্ডা দুধ আমি খেতে পারব না। আমার তো গরম দুধ পছন্দ। এই বলে তার চোখ আমার মুখ থেকে শুরু করে আমার পুরো শরীরে ঘুরতে লাগল। তার চোখে এমন কিছু ছিল যে আমি উদ্বিগ্ন হয়ে পড়লাম। আমার হাতে ঘাম হতে লাগল, মুখে ঘামের ফোঁটা স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, যাও, এটা গরম করে নিয়ে এসো। আমি দুধের গ্লাস নিয়ে উঠে দাঁড়ালাম। 3 দিন ধরে আমার শ্বশুর খুব রেগে কথা বলছিলেন যখন অমিত বাড়িতে থাকতেন। কিন্তু আজ তার সুর খুব নরম ছিল। মনে হচ্ছিল না যে এই সেই শ্বশুর, যিনি 3 দিন ধরে অমিতকে চিৎকার করে ডাকছিলেন আর রেগে কথা বলছিলেন।
আমি দুধ পাত্রে ঢেলে একটু গরম করে আবার গ্লাসে ঢেলে তার কাছে নিয়ে গেলাম। গ্লাস এগিয়ে দেওয়ার সময় তিনি গ্লাসের সঙ্গে আমার হাতও ধরে ফেললেন। আমার যেন পুরো শরীরে কারেন্ট বয়ে গেল। আমি ভয়ে হাত ছাড়ানোর চেষ্টা করলাম, তিনি আমার হাত ছেড়ে দিলেন। আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তিনি বললেন, আরে কোথায় যাচ্ছ? এখানে বসো, আমার সঙ্গে গল্প করো। এই একাকিত্বের সাপ এখন আমাকে আরও বেশি কামড়াচ্ছে। এই বলে তিনি একটা ঠান্ডা নিঃশ্বাস ফেললেন। আমার আরও বেশি অস্বস্তি হচ্ছিল। তার কথা শুনে আমার অদ্ভুত লাগছিল। তারপর তিনি বললেন, বিয়ের পরের দিন তুমি যে কালো রঙের ফ্যাশনেবল পোশাক পরেছিলে তাতে খুব সুন্দর লাগছিল। আজ সন্ধ্যায় ওটাই পরো। এটা শুনেও আমার খারাপ লাগল। এই অনুরোধ তো অমিতের আমার কাছে করা উচিত ছিল, শ্বশুরের নয়। এরপর থেকে আমার শ্বশুরের আচরণ আমার কাছে অস্বস্তিকর হয়ে উঠল। অমিত যখন অফিসে যেতেন তিনি আমাকে তার ঘরে ডাকতেন। অদ্ভুত দৃষ্টিতে দেখতেন, বারবার শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে বলতেন, আমি দুধ পান করব। গরম দুধ দাও। আমি দুধ দিয়ে চলে যেতে চাইলে তিনি আমার হাত ধরতেন, বলতেন, আমার কাছে বসো, গল্প করো। আমি কি গল্প করব? আমি কাজের অজুহাতে বেরিয়ে যেতাম, বলতাম, খাবার বানাতে হবে, বাসন ধুতে হবে। আসলে আমার এসব ভালো লাগছিল না। আমার মন অস্থির হয়ে উঠছিল। আমি ভাবছিলাম অমিতের সঙ্গে কথা বলা উচিত। কিন্তু কিভাবে বলবো? তিনি তো বাবার সামনে একটা কথাও বলতেন না। শুধু মাথা নিচু করে জি পাপা ই বলতেন। একদিন আমি রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ শ্বশুর এসে আমাকে পেছন থেকে ধরে ফেললেন। আমাকে টেবিলের সঙ্গে ঠেলে দিলেন এবং যা করলেন তাতে আমি আমার সম্মান বাঁচিয়ে নিজের ঘরে চলে গেলাম। ঘরের দরজা বন্ধ করে দিলাম, খিল লাগিয়ে দিলাম। বিছানায় বসে পড়লাম। অস্থিরতা আমার উপর ভর করেছিল। আমার পুরো শরীর কাঁপছিল। আমি ভাবতেও পারিনি যে আমার শ্বশুর আমার সঙ্গে এমন কিছু করতে পারেন। আমার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আমি ঠিক করলাম অমিতের সঙ্গে কথা বলব। আমি সারাদিন কোনো কাজ করিনি, নিজেকে ঘরে আটকে রেখেছিলাম। শ্বশুর বারবার দরজায় টোকা দিয়েছিলেন, বলেছিলেন তিনি ক্ষুধার্ত, আমি তাকে খাবার দিই। কিন্তু আমি কিছুই দিইনি। আমার জায়গায় যে কেউ থাকত সেই এমন করত। রাতে দরজায় জোরে টোকা পড়ল। অমিত ছিলেন। তিনি বললেন, রবিনা, দরজা খোলো। এটা কি অসভ্যতা? কেন সকাল থেকে দরজা বন্ধ করে ঘরে বসে আছো? অমিতের গলা শুনে আমি দরজা খুললাম। দরজা খোলার সঙ্গে সঙ্গে বাবা ছেলে দুজনেই আমাকে রাগের দৃষ্টিতে দেখছিলেন। বললেন, তোমার একটুও লজ্জা নেই? আমার বাবা সকাল থেকে না খেয়ে আছেন, আর তুমি তাকে রুটিও দাওনি। তার ডায়াবেটিস আছে, তার শরীর খারাপ হলে এর দায় কে নেবে? আমি বললাম, আমি তার দায়িত্ব নিতে পারব না। ভালো হয় আপনি অন্য ব্যবস্থা করুন। আমার এই কথায় অমিত রেগে গেলেন। বললেন, এটা কি অসভ্যতা? পেছন থেকে শ্বশুর বললেন, দেখছ, এখনো 7 দিন হয়নি, আর এর রং দেখাতে শুরু করেছে। আমি আগেই জানতাম এই মেয়েরা বিয়ের পর এমনই করে। আলাদা হওয়ার স্বপ্ন আগেই দেখে ফেলে। আমার স্বামী বললেন, আজ তুমি কথা বললে। পূজা, আরেকবার বললে তালাকের কাগজ হাতে দেব। আমি তোমাকে ত্যাগ করব। এটা শুনে আমার মুখের রং উড়ে গেল। আমার বাবার 7 মেয়ে, তিনি গরিব মানুষ। অনেক কষ্টে দেনমোহর জোগাড় করে একে একে মেয়েদের বিয়ে দিচ্ছিলেন। আমার মা আমাকে বিদায়ের সময় বলেছিলেন, কখনো ঝগড়া করে বাড়ি ফিরে আসিস না। স্বামী আর শ্বশুরের সব কথা মানিস, নিজের সংসার গড়ার চেষ্টা করিস। কিন্তু আমার শ্বশুর যা চাইছিলেন তা আমি করতে পারতাম না। তার আচরণ আর অকারণে অপমান দিন দিন বাড়ছিল। তখন অমিত এত রেগেছিলেন যে আমি যদি কিছু বলতাম তিনি আমাকেই মিথ্যাবাদী বলতেন। আমি কোনো উত্তর দিলাম না। চুপচাপ বিছানায় বসে পড়লাম। আমার শ্বশুর বললেন, অমিত, এটাকে শেষবার বোঝাও। এর মাথা ঠিক করো। নইলে আমি এর মায়ের সঙ্গে কথা বলবো, এর বাবাকে বলবো, তোমার মেয়েকে সামলাও। এই বলে তিনি রেগে চলে গেলেন। আমি শ্বশুরের দিকে রাগের দৃষ্টিতে তাকালাম। অমিত বললেন, তোমার সমস্যা কি? তোমার মাথায় কি 10 জনের দায়িত্ব আছে যে তুমি সামলাতে পারছ না? আমার তো একটাই বাবা মা নেই, ভাইবোন নেই। এমন সংসার পেলে মেয়েরা তো চায় যেখানে কোনো দায়িত্ব নেই। আমি বললাম, কাশ আমার শাশুড়ি দেবরনদ থাকত, তাহলে আমি যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি তা হতো না। আমার কথায় তিনি রেগে আমাকে দেখতে লাগলেন। বললেন, কি সমস্যা তৈরি করেছেন আমার বাবা? তোমার মাথায় শুধু দুবেলা রুটি দেওয়ার দায়িত্ব, তাও তোমার কাছে ভারী মনে হচ্ছে। দেখো, বাড়িতে ঝগড়া ফ্যাসাদ করা হয় না। আমি অফিস থেকে ক্লান্ত হয়ে আসি, এসব দেখতে পারি না। আমার শান্তি চাই।
আমি শান্তির জন্যই বিয়ে করেছি, ঝগড়া দেখার জন্য নয় গু। আমি বললাম, অমিত, তাহলে তুমি তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এটা বলার সঙ্গে সঙ্গে অমিত আমার মুখে একটা জোরে থাপ্পড় মারলেন। বললেন, লজ্জা করে না এমন কথা বলতে? আমার বাবার বয়সে বিয়ে হয়? আমার বাবার দুবেলা রুটিও তোমার কাছে এত ভারী হয়ে গেছে যে তুমি রান্না করতেও পারছ না কি? আমি বললাম, তুমি আমার কথা বুঝছ না কি? তিনি বললেন, কি বুঝব? এটা অর্থহীন কথা। আমার বাবার বয়স ৬০ বছর। তার পা কবরে। তিনি ডায়াবেটিস, রক্তচাপের রোগী। আর তুমি চাও এই বয়সে তিনি একজন মহিলার দায়িত্ব নিক? আমি কি বলবো? তার বাবা তো তার ছেলের বউয়ের দিকে নজর রেখেছেন। আমি বললাম, তুমি বিয়ে দিয়ে দাও। আমি তোমার বাবা-মাকে দুজনকেই সামলাব গু। আমার কথায় তিনি অদ্ভুতভাবে হেসে বললেন, আমার বাবার দুবেলা রুটি তুমি বানাতে পারছ না, আর তুমি আমার সৎমাকে সামলাবে? দেখো, এই বাড়ি আর ব্যবসা সব আমার বাবার নামে। যদি কেউ তার স্ত্রী হয়ে আসে, সবকিছু নিয়ে নেবে। আমাকে আর তোমাকে ধাক্কা মেরে বের করে দেবে। তুমি তো জানো, বাবা রেগে গেলে কারো কথা শোনেন না। আমিও চুপচাপ তার কথা শুনি। এখন থেকে বাবার বিয়ের কথা মুখে আনবে না গি, এই বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এখন আমি ভাবতে লাগলাম, আমি কি করব? আমি আমার শ্বশুরের এমন আচরণ আর সহ্য করতে পারছিলাম না। আর চলে গেলে আমার সংসার ভেঙে যেত। আমরা মেয়েরা কত অসহায়। সংসার গড়তে কত কিছু সহ্য করতে হয়। আমি তালাক নিলে আমার আর বিয়ে হতো না। তালাকশুদা হলে আমার ছোট বোনদেরও বিয়ের সম্বন্ধ আসা বন্ধ হয়ে যেত। আমি তরপাতে তরপাতে কাঁদছিলাম। ওড়না দিয়ে চোখের জল মুছছিলাম, হঠাৎ অমিতের গলা শুনলাম। তিনি বললেন, পূজা, বাইরে এসো। তাড়াতাড়ি নাস্তা আর পরোটা বানাও। বাবার বাজারের খাবার হজম হয় না গিয়ে। আমি বাইরে গিয়ে নাস্তা বানালাম আর ঘরে ফিরে এলাম। সেদিন আমি খাওয়াও খাইনি। কিন্তু অমিত একবারও বললেন না, তুমি সারাদিন না খেয়ে আছো, খেয়ে নাও। পুরুষরা কখনো মেয়েদের খোঁজ নেয় না। তাদের শুধু নিজের কাজের কথা মনে থাকে। অমিত এমনই একজন ছিলেন। আমি তারপর থেকে মুখ বন্ধ করে ফেলেছিলাম। অমিত যখন অফিসে চলে যেতেন, শ্বশুর আমাকে ডাকতেন। আমি খুব বাধ্য হয়ে তার ঘরে যেতাম। আমাকে দেখে তিনি অদ্ভুত হাসি হাসতেন। বলতেন, তুমি কি ভেবেছিলে? তোমার রূপের জাদু আমার ছেলের মাথায় চড়ে যাবে, আর সে আমাকে ছেড়ে তোমার জন্য আলাদা বাড়ি নেবে? তোমার চিন্তাভাবনা বদলাও। আমি তার ডানা কেটে রেখেছি। সে চাইলেও কোথাও যেতে পারবে না, তুমিও পারবে না। তাই আমি কোনো ধনী ঘরের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিইনি। কারণ সে আমার ছেলেকে উড়িয়ে নিয়ে যেতে পারত। তোমাকে এনেছি কারণ আমি জানতাম, তোমার বাবার অবস্থা এমন নয় যে সে তোমার সংসার বানানোর পর আবার তোমাকে নিজের বাড়িতে রাখতে পারবে বা আলাদা বাড়ি দিতে পারবে। এখন যদি তুমি চাও তোমার জীবন সহজ হোক, তাহলে আমি যা বলব তুমি তাই করবে। আমি খুব অস্থির হয়ে পড়লাম। তিনি বললেন, যাও, আমার জন্য গরম দুধ নিয়ে এসো। এই শব্দ আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিল। আমার ইচ্ছা করছিল নিজেকে শেষ করে ফেলি। এমন নোংরা আর অপমানজনক জীবন আমি সহ্য করতে পারছিলাম না। আমি এখন শুধু খাবার তার ঘরে পৌঁছে দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে আসতাম। তার কাছে বসতাম না, কথাও বলতাম না। বেশিরভাগ সময় নিজের ঘরে কাটাতাম। একদিন তো সীমা ছাড়িয়ে গেল। আমার শ্বশুর অমিতেরও লজ্জা রাখলেন না। রাতে খেতে খেতে তিনি আমার ফরমাশে বিরিয়ানি বানিয়েছিলাম। বিরিয়ানি খুব ভালো হয়েছিল। খেতে খেতে তিনি বললেন, আজ তুমি আমার মন খুশি করে দিয়েছ। খুব মজার খাবার বানিয়েছ গো। অমিত এটা শুনে হাসলেন। আমাকে গর্বের দৃষ্টিতে দেখলেন। কিন্তু আমার একটুও খুশি লাগেনি। তারপর শ্বশুর পকেট থেকে ২০০০ টাকা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এটা নাও, তোমার পুরস্কার। কিন্তু আমি বললাম, আমি আমার কর্তব্য পালন করছি। এটা আমার লাগবে না গিয়ে। আমার প্রত্যাখ্যানে অমিত আমাকে কড়া দৃষ্টিতে দেখলেন। বললেন, বাবা খুশি হয়ে দিচ্ছেন, না করো না। নিয়ে নাও গো। অনিচ্ছা সত্ত্বেও আমি ২০০০ টাকা নিলাম। আমি বাসন তুলতে উঠলাম। আমি উঠতেই শ্বশুরও উঠে দাঁড়ালেন। আমার দিকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন আর আমার কপালে চুমু খেলেন। আমি যেন পাথরের মূর্তি হয়ে গেলাম। তিনি বললেন, তোমার এই বদলে যাওয়া রূপে আমি খুব খুশি। এভাবে থাকলে খুব তাড়াতাড়ি আমার মনে জায়গা করে নেবে কি? এই বলে তিনি নিজের ঘরে চলে গেলেন। আমি অমিতের দিকে তাকালাম, যার মুখে কোনো ভাবান্তর ছিল না। কিন্তু আমার এটা খুব খারাপ লাগল। আমি বললাম, পাপার এটা কি ধরনের আচরণ? আমি তার সত্যিকারের মেয়ে নই। তার উচিত আমার সঙ্গে দূরত্ব রেখে কথা বলা।
তার কি অধিকার আছে আমাকে বুকে জড়িয়ে নেওয়ার? ঈশ্বরও তো বলেছেন একটা বয়সের পর বাবা মেয়ের মধ্যেও দূরত্ব রাখতে হয়। আমার কথায় অমিত ভীষণ রেগে গেলেন। বললেন, তুমি এত ছোট মনের হতে পারো আমি ভাবিনি। আমার বাবা তোমাকে মেয়ে মনে করেন। তিনি তোমাকে একটু ছুঁয়েছেন, তোমার মাথায় হাত দিয়েছেন। তুমি অদ্ভুত মেয়ে। বাবার মনে জায়গা করার বদলে তুমি সবকিছুতে আপত্তি করো। তিনি নিচু স্বরে আমাকে কড়া দৃষ্টিতে বললেন, শুক্রিয়া করো যে বাবা এই কথাগুলো শোনেননি। নইলে বড় সমস্যা হয়ে যেতই। তিনি আমাকে শেষবারের মতো সাবধান করে বললেন, পূজা, বাবার সঙ্গে তোমার আচরণ ঠিক করো। আমি কাঁদতে লাগলাম। বললাম, অমিত, আমার সহ্যের সীমা শেষ হয়ে গেছে। আমাকে বিষ এনে দাও, নইলে তোমার বাবার বিয়ে দিয়ে দাও। এই বলে আমি ঘরে চলে গেলাম। কিছুক্ষণ পর দরজার বেল বাজল। তারপর হইচইয়ের শব্দ শুনলাম। আমি ঘর থেকে বেরিয়ে দেখলাম আমার এক দেবরও আছে। সে সৌদি আরবে পড়াশোনা করতে গিয়েছিল এবং তার স্ত্রী জয়ার সঙ্গে ফিরে এসেছে। সে সেখানেই বিয়ে করেছিল। আমার শ্বশুর তার বিয়েতে রেগেছিলেন, তাই তাকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। আমরা জানতামই না যে অমিতের একটা ভাই আছে। আমি তাদের দুজনকে দেখে অবাক হয়ে গেলাম। শ্বশুর তখনও রেগে দাঁড়িয়েছিলেন। বললেন, তোর ইচ্ছেম তো বিয়ে করেছিস, তাহলে এখানে ফিরে এলি কেন? ওখানেই থাকতি। দেবর হাত জোট করে মাফ চাইল। অমিত বললেন, বাবা, রাগ ছাড়ুন। যা হওয়ার হয়ে গেছে। কমলেশকে জড়িয়ে ধরুন। যাই হোক, এখন আমার দেবরানীও এসে গেছে। খুব সুন্দরী, সরুপাতলা একটি মেয়ে। আমি শুক্রিয়া করলাম যে এখন বাড়িতে আমি একা নই। জয়া খুব হাসি খুশি এবং মিশুকে মেয়ে ছিল। আমার সঙ্গে খুব মিশে গেল। কমলেশ অমিতের সঙ্গে ফ্যাক্টরিতে যেতে লাগল। আমার শ্বশুরের মনোযোগ আমার থেকে সরে এখন জয়ার দিকে চলে গেল। এক রাতে খেতে খেতে তিনি বললেন, এখন থেকে আমার সব কাজ ছোট বউ করবে। জয়াও খুশি মনে রাজি হল। বলল, ঠিক আছে পাপা, আপনার যা লাগবে আমাকে বলবেন। কমলেশও এটা শুনে হাসল। কিন্তু কয়েকদিন পর একদিন জয়া শ্বশুরের ঘর থেকে বেরিয়ে এল খুব অস্থির অবস্থায়। বারবার তার মুখের ঘাম মুছছিল। আমি বুঝতে পারছিলাম সে কি কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। সে রান্নাঘরে গিয়ে চুপচাপ বাসন ধুতে লাগল। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? সে বলল, পাপার অভ্যাস আমার কাছে খুব অদ্ভুত লাগে। অদ্ভুত দৃষ্টিতে দেখেন। কখনো হাত ধরে ফেলেন, কখনো হঠাৎ জড়িয়ে ধরেন। কখনো এমন কথা বলেন যে শুনে আমার কানের লতি লাল হয়ে যায়। আমি কমলেশের সঙ্গে কথা বলবো। সে বলেছিল তার বাবা খুব ভালো। কিন্তু তিনি তো সুযোগ পেলেই আমাকে কাছে টানার চেষ্টা করেন। আমার এসব ভালো লাগে না। আমি বললাম, এই দুই ভাই কখনো তাদের বাবার কথার বিরুদ্ধে যায় না। আমিও এই কষ্টের মধ্যে দিয়ে গেছি। কিন্তু অমিত আমার কথা কখনো শোনেননি। সে বলল, আমি কিন্তু কমলেশের সঙ্গে স্পষ্ট কথা বলবো। যদি পাপা এই আচরণ চালিয়ে যান, আমি তাকে বলব আলাদা বাড়িতে যাব। তারপর আবার সেই ঝগড়া শুরু হলো, যা আমার আর অমিতের মধ্যে হতো। কমলেশ বলল, আমি তোর সঙ্গে 2 বছর বিদেশে একা ছিলাম। এখন বাড়িতে এসে কি হলো? 4 দিন বাবাকে রুটি বানিয়ে দিতে হলো, আর তুই নতুন নাটক শুরু করলি। জয়া তালাক চাইতে শুরু করল। সেই রাতে অমিত যখন ঘরে এলেন তিনি খুব চুপচাপ ছিলেন। আমি বললাম, অমিত, এখনো কি বলবে আমি ভুল ছিলাম? আমার যে অভিযোগ ছিল, আজ জয়ারও সেই অভিযোগ। এর মানে পাপা কোথাও না কোথাও ভুল করছেন। আমি তোমাকে সত্যি বলছি, তার একজন স্ত্রী দরকার। তার বয়স 60 হলেও। তোমার উচিত ছিল মায়ের মৃত্যুর কয়েক বছর পর তার বিয়ে দিয়ে দেওয়া, তাহলে তিনি আমাদের সত্যিই মেয়ে মনে করতেন। আমার কথা এবার অমিতের মাথায় ঢুকল। তিনি একবার বাবার সঙ্গে দ্বিতীয় বিয়ের কথা বললেন। প্রথমে শ্বশুর রেগে গেলেন। বললেন, এই বয়সে আমি বিয়ে করব? তোদের মাথা খারাপ হয়েছে। অমিত বললেন, একজন বিধবা মহিলা আছেন। তুমি যদি তার সঙ্গে বিয়ে করো, এতে কোনো ক্ষতি নেই। তিনি 4-0-5-0 বছরের ভাইদের উপর নির্ভর করে কষ্টে জীবন কাটাচ্ছেন। প্রথমে শ্বশুর নাটক করলেন, কিন্তু 2-4 দিন পর নিজেই বললেন, ঠিক আছে, আমি ওর সঙ্গে বিয়ে করব। কিছুদিনের মধ্যেই আমার শ্বশুরের বিয়ে হয়ে গেল। এর ফলে বাড়ির পরিবেশ অনেকটা ভালো হয়ে গেল। অমিত নিজেই আমাকে বললেন, তুমি ঠিক বলেছিলে। বাবার একজন স্ত্রী দরকার ছিল। আমার নতুন শাশুড়ি শ্বশুরের খুব যত্ন নিতেন। এখন শ্বশুর আমাদের দিকে অযথা তাকাতেন না। আমাদের সমাজে এটা খুব সাধারণ হয়ে গেছে যে বাবার বয়স বেশি হলে সন্তানরা তার দ্বিতীয় বিয়ে মেনে নিতে চায় না। আর এর ফলে নতুন বুদের এমন সমস্যার মুখোমুখি হতে হয়, যেমন আমি আর জয়াকে হতে হয়েছিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগল?
মন্তব্য করে জানাও।